তো ওভারনাইট কি বলে মোস্ট পপুলার সেলিব্রিটিদের একজন বনে যাওয়া, তো তারপরে ফার্স্ট অনুধাবনটা কখন হলো যে লে বাবা আমি তো কিছু একটা করে ফেলেছি? যখন এই যে জানতে পারলাম যে সুবাতাস প্রবাহিত হচ্ছিল, যখন যে কিছু একটা হবে কিছু একটা হবে, তখন না মনেই হচ্ছিল না যে কিছু একটা হবে আমার দ্বারা এই সম্ভব। এই কি বলে যে ফ্রেন্ডরা বলতো, কিছু ফ্রেন্ডরা থাকে না তেল মালিশ করার মতো, তুই পারবি না, কে পারবে আমারে বুঝা, বাংলাদেশে পারলে তুই পারবি। তো ওইরকম ফ্রেন্ড গুলা, তাই নাকি? সত্যি বলতেছিস? ঠিক আছে চল আজকে সন্ধ্যার সময় খাও, মানে এরকম যখন বলতো, কি চাপাবাজি করতেছে। তারপরে আস্তে আস্তে যখন দিন যাওয়া শুরু হলো, ওই যে ফ্রেন্ড বলছিল যে কেউ একজন অটোগ্রাফ নিতে আসবে, যখন অটোগ্রাফ আসলেই নিতে আসলো, আসলে তো ওরা চাপাবাজ বলছিলাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম আর কি, তখন বিশ্বাস হয় নাই, এখন বিশ্বাস হইতেছে যে না চাপাবাজি করেনি, ঠিকই বলছিল। আমি প্রথম ফিল করলাম ইয়েতে কলকাতায়, আমি ওদেরকে রেখে অনেক ভোরের দিকে বের হয়ে যেতাম বাইরে এবং ঘুরতে পছন্দ করতাম। তো হঠাৎ করে আর কি একটা পুলিশের পিকআপ থামলো, থেমে নিয়ে বলতেছে যে দাঁড়াও, কে, এরকম করে বলে তারপরে বলছে যে তুমি হচ্ছে ইয়া না? আমি তো ভয় পেয়ে গেছি যে পুলিশে ধরলে তো মরছি। তারপরে খুব কাছামুচি করে মানে হ্যাঁ বলবো না বলবো অবস্থা, আরে বলছি আরে চিনছি রাতের বেলা হয়েছে, দেখেছি, কোথায় যাচ্ছ? বললাম সেই শিয়ালদা। তো ওদের এরিয়ার বাইরে ছিল, আমাকে ওদের গাড়িতে করে সেই দূরে পৌঁছে দিয়ে আসলো। বাহ, তখন একটা ফিল হলো যে বল দূরে একটা থানায় পৌঁছে দিয়ে আসলো, শেষ না করলে তো হয় না, অসমাপ্ত গল্প। না সত্যি সত্যি এরকম অনেক ইয়ে হয়। মানে পুলিশটা সবসময় ভয়ঙ্কর হয় না, পুলিশরা আসলেই ভালো, কি যেন বলে জনগণের বন্ধু না? জি সেটাই। ওকে, এখনকার অবস্থাটা আসি যে ওই জায়গাটা পুলিশরা ভালো কি আমি এটা মনে পড়ে গেছে। হ্যাঁ প্লিজ। আমার এক আঙ্কেলের মন খারাপ। আঙ্কেল মন খারাপ কেন? বলছে আমার বউ হারিয়ে গেছে। এতে মন খারাপ কর গিয়ে তো খুশি হলো, হয়তো বউকে খুব ভালোবাসে। বললাম যে বউ হারিয়ে গেছে, কাজ করেন, থানায় খবর দেন, পুলিশে খবর দেন, তাহলে কাজ হবে। বলছে না, এর আগে একবার মোটরসাইকেল হারিয়েছিল, ওরা প্রায় 15 দিন চালায় ফেরত দিয়েছে। বউ হারানোর ঘটনা থেকে একটা কথা মনে পড়লো যে বড় ভাইকে হাসপাতাল থেকে ডাক্তার ফোন করছে যে সরি ভাইয়া আপনার একটা খারাপ খবর আর একটা ভালো খবর আছে, কোনটা আগে শুনবেন? বললো ঠিক আছে তাহলে খারাপ খবরটা বলেন। আপনার বউ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, হাতে একটা ভেঙে গেছে, পা একটা অচল অবস্থা, কান একটা শুনতে পায় না, একটা শুনে চোখ একটা দেখেন, আরেকটা দিয়ে দেখেন, নাকের ফুটা তো একটা বন্ধ হয়ে গেছে, চুল পড়ে গেছে, হাতে নখগুলো উঠে গেছে। এর চেয়ে ভালো খবর তাইলে কি? ওই অবস্থায় আরেকজনের সাথে পালায় গেছে। খুবই কি বলে সুখের কথা। নিজেদের বিয়ে থা নিয়ে প্ল্যান কি? বিয়ে নিয়ে প্ল্যান সুদূর প্রসারী, মানে আমি সিলেক্ট করে রাখতেছি কতগুলা বিয়ে করব, তো যত দিন যাচ্ছে অত মানে লিস্ট বড় হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এটা দর্শকরা জেনে রাখেন যে এটা কি পিস। দেখেন, পাত্রী চাই, এর মানে পাত্রীদের চাই বলো, এরপরে বিয়ের ব্যাপারে সাবধান হতে হবে। ওকে একবার আমি জিজ্ঞেস করছিলাম যে দেখ এরকম যে অবস্থা কি হবে, মানে কে তার মেয়েদেরকে আমাদের কাছে বিয়ে দিবে, এইরকম লোক হাসানো মানুষ কে চায়? আমি জানি যে কোনো বাবা তার মেয়েকে হয়তো আমাদের হাতে দেবে না। হ্যাঁ, এই জন্য আমরা চিন্তা করতেছি কেউ যদি তার মেয়েদেরকে না দেয়, আমরা মেয়ে চাই না, আমরা অন্যের বউ বিয়ে করবো। করো তুমি, আমি নাই। আচ্ছা, আমি কালকে রেডিওতে একটা প্রোগ্রাম ছিল, লাইভ এই প্রোগ্রাম, তো ওইটাতে আমি শেয়ার করছি, আমি এখানেও লাইভ অডিয়েন্সদের শেয়ার করতে চাই কেমন মেয়ে বিয়ে করবো। হ্যাঁ, তো আমি বিয়ে করবো নিজের ইয়েটা বার্থডেটা বলে দিচ্ছি। হ্যাঁ বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে স্কিন সেনসিটিভ। মানে আমার রিসেন্টলি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল, তো যার কারণে আমি ওই মোবাইলটা স্ক্রিন চেঞ্জ করলাম। তো ওইটা করতে যে আমার অনেক টাকা গেল। স্ক্রিন নষ্ট হয়ে গেলে লাভ নাই, স্ক্রিন আপনি তো যারা স্কিন সেনসিটিভ, যেসব মেয়েদের চুলকানি আছে বুঝবেন যে এসব মেয়েদের স্কিন সেনসিটিভ। মানে আপনি একটা মেয়েকে হাত দিলেন গায়ে, ও কোনো রেসপন্স করলো না। বিয়ের আগে গায়ে হাত দিতে না, এমনি হাতটা ধরলেন, ও কোনো রিঅ্যাকশন দিল না বা এরকম ভালো না, তাহলে তো হলো না। তো দেখবেন যে যেসব মেয়ের হাতের নখ বেশি,
তাহলে বুঝবেন তাদের চুলকানি আছে, তো এসব মেয়ে সিলেক্ট করে। আমি এরকম একটা ঘটনা মনে পড়ছে, আমি এক বান্ধবী ছিল আমার, তো ও তোমার গল্পটা কি থামাতে পারো? একজন ফোন লাইনে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ফোন নিন। কে আছেন আমাদের সাথে টেলিফোনে? হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ঝালকাঠি থেকে তানিয়া বলছি। জি ভালো আছেন আপনি? কেটে গেল না, মানে এত দূরে ঝালকাঠি থেকে মনটাই ভেঙে দিল। ওর পাত্রী সম্ভব। আশায় বুক বাঁধা শুরু করছিলাম। যে গল্পে ছিল, যে গল্প ছিল, একটা বান্ধবী আছে, ও কি মনে করে যেন 70 বছরের এক দাদুকে বিয়ে করলো। আমরা সবাই শুনে শক, কি করলি তুই? ও তো খুশিতে হানিমুন করতে চলে গেল। হানিমুন টানিমুন সেরে এসে আমাদেরকে বলছে, না রে এই বুড়োরে আমি কালকেই ডিভোর্স দিব। কেন রে এত শখ করে বিয়ে করলি? না, বিয়ের আগে বলছিল সে তার 70 বছরের সঞ্চয় আমারে একবারে দিয়ে দিবে। তো কি দেয় নাই? না, পরে বুঝলাম টাকা পয়সার কথা বলে নাই। আমি এটা বলি যে ও আমাকে বলছে যে ও একটা মেয়ের সাথে ফোনে কথা হয়েছে, ও নাকি দেখা করতে যাবে। তো বলছে যদি মেয়েকে পছন্দ না হয় কি করবে? আমি বললাম ঠিক আছে, তুই যদি মেয়েকে পছন্দ না হয় বলবি তো মাথা ঘুরাচ্ছে, তারপরে বলে তুই চলে আসবি। তারপরে পরের দিন দেখি 1 ঘন্টা পরে চলে আসছে। আমি বললাম কি সমস্যা কি রে? বলছো মেয়ের নাকি মাথা ঘুরতেছিল তাই চলে গেছে। তোর প্রেম আর হইছে দাঁড়া, বাস্তব জীবনে কি রকম? বাস্তব আরে সব তো রিয়েল ঘটনা বলতেছি, বানানো তো না। আমি শোয়ের শুরুতেই যখন পরপর 3টা মিথ্যা একসাথে এসে তখন আমি ধরে নিয়েছি ওকে। লেও গেল। এই যে মাথা শুনে একটা কথা মনে পড়ছে, গার্লফ্রেন্ডের সঙ্গে একবার ডেটে গেছিলাম। তো মানে কার গার্লফ্রেন্ড? আমার। এখন যদি আমি সত্যি কথাটা বলে দেই যে আপনার গার্লফ্রেন্ড, তাহলে আপনার মন খারাপ হবে। আমার নিজের নামে চালাই, নিজের গার্লফ্রেন্ড এখানে থাকে না, বাংলাদেশে থাকে না, সেফ। নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে গেছিলাম, তো গিয়ে বলতেছি যে আমার না এখন তোমার ওই মাথার চুলে হারিয়ে যেতে ইচ্ছা করতেছে, মাথার চুলগুলো হাত বোলাতে ইচ্ছা করতেছে, ওগুলো নিয়ে খেলতে ইচ্ছা করতেছে, আমি তোমার মাথার চুল ভালোবেসে ফেলছি। তো আস্তে মাথার উইকটা খুলে দিয়ে বললো সাবধানে করো, কালকে পার্টি আছে। মানে এখন বিশ্বাস করা যাবে না কাউকে, যে যা বলবেন খুলে দিয়ে দিতে পারে, কিন্তু সবকিছু নকল হয় এখন। নকলের মাঝখানে আরো একজন আসল মানুষকে আমরা পেয়েছি, and that's a surprise for you. টেলিফোন আমাদের সাথে। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম ডিরেক্টর সাহেব, কেমন আছেন আপনি? ভাই ভালো আছেন? এই তো আছি মোটামুটি। রনি এবং সজল আমার প্রিয় দুজন আর্টিস্ট, বলবো আর্টিস্ট না, আমার ছবির একদম হিরো। এখন মনি ভাই জিনিসটা খেয়াল করেন, আপনার মুভির কাস্ট তার, অথচ আপনার ভয়েস তারা জেনে নেই। না না না, আমরা ভয়েস শুনেই চিনলাম, নাম তো বলে নাই এখনো। হ্যাঁ আমরা আচ্ছা, আমার নামটা হচ্ছে মনিরুল ইসলাম সোহেল। জি চলবে, ঠিক আছে। আমি আসলে হঠাৎ করে অফিসে ঢুকে টিভি খুলতেই বাংলা ভিশন আমার এমনিতেই প্রিয় চ্যানেল। আচ্ছা, কেন দেখি যে আমার কেন প্রিয় চ্যানেল, কারণ এন্টারটেইনমেন্টের জন্য বাংলাদেশে যেটা তো লাস্ট 6টা ঈদে 1 নাম্বার যে টিআরপিতে 1 নাম্বার রেটিং আছে। জি জি, আমি একটু শুধু যোগ করতে চাই, একটু আপনার সাথে যোগ করতে চাই। আপনি 6টা বলেছেন, আসলে গত 8টা ঈদে পর বাংলা ভিশন বাংলা চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান দিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ডিয়ার অডিয়েন্স, থ্যাংক ইউ। এটা খোঁজটা সবাই প্লিজ বলেন। আমি শুধু এটুকু বলতে চাই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। রনি আর সজল আছে, জামিলকে মিস করছি এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, তবে আমরা বিশ্বাস করি আমার টম এন্ড জেরি মুভিতে ওদের যে ক্যারেক্টার এবং বর্তমান যে ওদের অবস্থান, দুটো মিলে আমি বলবো যে আমার ছবিটার জন্য ওরা হচ্ছে আমার ছবির হিরো। থ্যাংক ইউ স্যার। তাহলে হিরোইনটাকে সব ছবি আসলে হিরোইন বেজ হবে এটা আশা করাটা কি উচিত আমাদের? মানে ছেলে প্লে গুলোর এত দুঃখ দিলে চল ভাই, আমরা এই হিরো।
না না না, নীরব ভাই যেটা হচ্ছে ওরা যে ক্যারেক্টারটা প্লে করছে, বাংলাদেশে আসলে আমরা মুভি কি এন্টারটেইন, তাই না? আমরা কি করতে যাই, হলো এন্টারটেইন হতে যাই। যদি আমাদের কথা হচ্ছে কিভাবে কেমন ভাবে এন্টারটেইন করা যায় মানুষকে, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের, তাই না? সেটাই সেটাই। তো আমরা যে মানে মিরাকেল খ্যাত যে 3 তারকা আমার সাথে আছে, আমি আসলে প্রাউড ফিল করি এই জন্য যে ওরা আমার সাথে কাজ করা, একসাথে কাজ করার, টিম ওয়ার্ক করার সুযোগ করে দিয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ। সেই জন্য আমি বলবো সবার কাছে আমি দোয়া চাই, এবং বাংলাদেশ সবার কাছে দোয়া চাই যেন আমরা ভালো একটা কাজ করতে পারি, একসাথে থাকতে পারি, এবং বাংলাদেশের চলচ্চিত্র জগতে যে বিনোদনটা যেন আমরা দিতে পারি ওদের মাঝে সবার কাছে। অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই। থ্যাংক ইউ সোহেল ভাই, এবং অবশ্যই আপনারা 3 জন একসাথে থাকবেন। থ্যাংক ইউ সোহেল ভাই, 4 জন একসাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সোহেল ভাই যেরকম বললো, আমরাও বলতে চাই যে উনি আমাদের পক্ষ হতে দর্শকের কাছ থেকে দোয়া চাইছে। চেকটা দিয়ে দিয়েছে না, এই জন্য তো এই জন্য তেলটা বেশি হচ্ছে। আমরা সেই জায়গায় ঠিক আছে, মানে টাকা নিয়ে নিয়েছো, মানে তোমার সেটা সাথে ফিল্মে যেভাবে সাইনিং সময় যেভাবে হয় না, ওইটার কথা বলেনি। আচ্ছা যাই হোক, একটু দোয়া চেয়ে নেই যে আবার কখন এই প্রসঙ্গে ফিরে আসি, সেই যে সুযোগ নাও মিলতে পারে। তাই দর্শকের কাছে আমাদের আশীর্বাদ চাই এবং দোয়া চাই। সোহেল ভাই যে কথা বললো যে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন যেহেতু প্রথমবারের মতো বড় পর্দায় যে মানে হাঁটতে যাচ্ছি, যেন একটু ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আমি ওই রনির একটা ব্যাপার নিয়ে খুব কিউরিয়াস, আসলে কি জামাইবাবু বলে কেউ আছে? দুলাভাই আসলে এটা আমাদের দেশেরই মানে প্রচলিত গল্পের মধ্যে পাই, সেটা খুব জনপ্রিয় হয় দুলাভাই ক্যারেক্টারটা। তো এটা আমাদের বোকা বোকা গ্রামের একটা মানুষ এরকম একটা, মানে সব দুলাভাই থেকে একটা দুলাভাইয়ের জন্ম। হ্যাঁ এরকম যে বললো না বোকা বোকা মানুষ, এই জন্য ওর সঙ্গে মানাইছে। আমি দেখলাম নিজের সাথে এটা ব্লেন্ডিং হয়ে গেছে। দুটো হয়ে যাক না দুলাভাই থেকে এরকম যে অনেক দুষ্টু, তার মধ্যে এরকম আছে যে বলে বিয়ে করতে গেছি, কাজী সাহেব বললো যে বাবা বড় কবুল, আমি ভুলে ফেলেছি আবুল। তো শাশুড়ি মা বউরে আমার হাতে তুলে দিয়ে করলো, বাবা আমার খুব আদরের মাইয়া, আর কষ্ট দিও না। আমি বললাম চিন্তা করেন না, আপনার মাইয়া মানে তো আমারও মাইয়া। তো আসার সময় তারপরে বাসুর ঘরে ঢোকার পর বউ এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি ভাবলাম আমারও একটা দায়িত্ব আছে, আমি বউয়ের পায়ে হাত দিয়ে সালাম করলাম। তো বিয়ের পর শ্বশুর বাড়ি যে 5 দিন থাকার কথা ছিল, আমি পুরা 1 মাস ছিলাম, 30 দিন। আরো একটা দিন থাকতাম, কিন্তু থাকলাম না, কারণ পেস্টিজ বলে একটা কথা আছে। এরকম আর কি ছিল। আমার তো আমার তো বিয়ে নিয়ে কোনো ইয়ে নেই, কারণ আমি অতটা ইন্টারেস্টেড না। এই যে বোকা শোকা মানুষদের প্রতি আমার খুব একটা ইয়ে নেই। আমি একটু চালাক ধরনের মানুষ, এই জন্য আমার বড় ভাই বিয়ে করছিল, বড় ভাই বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে ফিরে আসছে। তা আমি জিজ্ঞেস করলাম, কি ভাই কেমন লাগলো? না আর জীবনে শ্বশুর বাড়ি যাব না। কেন? শাশুড়ির চুলকানি হয়েছে সারা গায়ে, ফিরার সময় চুলকাইতে চুলকাইতে বললো, বাবা পারলে এর মধ্যে একবার আইসো। বিব্রতকর অবস্থা। তো ভাবতেছি যে আমিও বিয়ে টিয়ে করবো না এই জন্য। আচ্ছা আমি এটা নিয়ে একটা বলি। শ্বশুর বাবা বলছে যে বাবা, শ্বশুর বাবা খাবে, তাহলে যে এ করি, আপনি খাসির জিব রান্না করা হয়েছে দেখান। না বাবা, মুখ দিয়ে বের হয়, এটা আমি খাই না। বললাম ঠিক আছে, তাহলে একটা ডিম ভেজে দিই। আল্লাহ মাফ করুন। আমাদের বোধহয় ওই তানি বোধহয় আবার ফোন করেছে, রাইট? যে নম্বরটা কেটে গিয়েছিল। হ্যালো হ্যালো, হ্যাঁ কি অবস্থা? বস কেটে গেছিল, সরি। ঠিক আছে, ইটস ওকে। আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম রনি ভাইয়া, সজল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। প্রশ্নটা হচ্ছে যে আপনাদেরকে আমরা মিরাকেলে দেখতাম পারফর্ম করতেন, তো ওখানে আপনারা নিঃসন্দেহে ভালো পারফর্মার, ভালো করতেন। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা যারা গেছেন তারপরেও যারা পারফর্ম করলো মিঠুনদের ব্যাচে, তো সেখানে ওদের ওইখানে দেখেছি যে অনেক বেশি ট্যালেন্ট আছে।
এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা ভালো করেছেন, কিন্তু আমাদের দেশের ছেলেরা কি করে টুকরো টুকরো জোকস গুলো দিয়ে একটা প্যাকেজ করে, কিন্তু ওদেরকে দেখেছি পুরো একটা ট্যালেন্ট বা সৃষ্টিকর্তা পুরো একটা ব্যাপার তো থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু ওরা একটা প্যাকেজ প্রেজেন্ট মানে একটা ক্যারেক্টার বেস করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বাহ। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যদি একটু বলে দিতেন, আপনারা তো ওদেরকে সামনাসামনি দেখেছেন, অবজার্ভ করেছেন, তো কি মনে হয় এটা ইমপ্রুভ করার জন্য আমরা কি করতে পারি? বাহ, এটা খুবই জ্ঞানী জ্ঞানী আমি প্রশ্ন, আমি thank you. এটার একটা উদাহরণ দিতে পারি যে আমি কিন্তু স্ক্রিপ্ট করতাম, জোকস বলতাম, সজল কিন্তু শুধু জোকস জোকস করতো। হুম। এটা আসলে প্রত্যেকের পার্সোনাল বিষয় যে সে আসলে কি করবে এবং